Hello everyone, Assalamu alaikum. This is me Rabina and welcome to my channel Rabina's Study Compass. I hope you all are doing great and you are doing your IELTS preparation regularly. So today's video topic is speaking. We all know sometimes we can't speak fluently, but we know all of that, all sorts of things, all sorts of words, but we feel we are mumbling when we are trying to speaking. So today's video is all about this. So let's get started. আজকের যে টপিকটা আছে সেটাকে আমি চারটা ভাগে ভাগ করছি এবং শুরুতে বলে নিই, অনেক সময় আমি দেখেছি যে স্পিকিংয়ে 7+ স্কোর পেয়েছে, বাট সে ততটাও ডিজার্ভ করতো না, বাট সে 7 বা 7+ স্কোর পেয়েছে। তো এখন আপনারা কি কি স্ট্র্যাটেজি ফলো করলে 7 বা 7+ স্কোর মেনটেন করতে পারেন আপনার স্পিকিংয়ের জন্য, তাই না? তো এখানে আইএলসের এক্সামে আমরা যারা খুব ভালোভাবে একটু অ্যানালাইজ করেছি তারা বুঝতে পেরে গেছে যে আইএলস এক্সামে ভালো করার জন্য আমরা যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি আমাদের স্কোরটা কিন্তু ভালো পয়েন্টে আসে। যেমন স্পিকিংয়ের ক্ষেত্রেও যে আপনাকে একদম নেটিভ স্পিকারের মতো ইংলিশ গড়গড় করে বলতে হবে, নট লাইক দ্যাট। আপনি কিন্তু একটু কম জেনে ট্রিক্স ইউজ করে আপনার স্কোরটাকে একটা ভালো পজিশনে নিয়ে আসতে পারেন। তো প্রথম যে পয়েন্টটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য আইএলস স্পিকিং টেস্ট ফরম্যাট। এর মধ্যে আমি কি কি পয়েন্ট আনবো? প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের টেস্ট ফরম্যাটটা কেমন থাকে। যেমন আমাদের স্পিকিংয়ে 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এবং পার্ট 1-এ দেখা যায় জেনারেল কিছু কোয়েশ্চেন, পার্সোনাল টপিক থাকে। দেন পার্ট 2-তে হচ্ছে আমাকে একটা টপিক দেওয়া হবে যেখানে আমাকে 2 মিনিট কথা বলতে হবে। পার্ট 3-তে হচ্ছে ফলো আপ কোয়েশ্চেন। পার্ট 2-তে যে কোয়েশ্চেনগুলো আমাকে করবে সেটার বেসিসে কিছু ফলো আপ কোয়েশ্চেন করবে, সেটা 10টা থেকে 15টার মতো হতে পারে। এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে এইটা টাইম পিরিয়ড কতক্ষণ আমাদের এক্সামের। তো আইএলস স্পিকিং সাধারণত 15 থেকে 20 মিনিট হয়, বড় জোর গেলে এটা 30 মিনিটস হতে পারে। থার্ড পয়েন্ট, ফ্যামিলিয়ারাইজ ইউরসেলফ উইথ কমন কোয়েশ্চেন্স। লাইক প্রত্যেকটা আইএলস এক্সামে, স্পিকিং এক্সামে আপনাকে কিছু কমন কোয়েশ্চেন আস্ক করবে, যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ শো মি ইউর পাসপোর্ট, দেন ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, হোয়াট ইজ ইউর হোম টাউন। এই টাইপের কিছু কোয়েশ্চেন আপনাদের সবসময় করবে। তো এই কোয়েশ্চেনগুলোর একদম পাকাপোক্ত প্রিপারেশন নিয়ে যাবেন, যেহেতু এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করে করে এটার সাথে কি কি বসাবেন আপনি চাইলেই কিন্তু এই কোশ্চেনগুলো রেডি করে রাখতে পারেন। এরপরে কোশ্চেনগুলো কমন না পড়লেও এই কোশ্চেনগুলো লাইক আপনার ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, যদি ওয়ার্ক করেন তাহলে ওইটার রেসপন্সিবিলিটিগুলো সহ কিছু জিনিস পড়ে নেবেন, আর স্টুডেন্ট হলে সেটা পড়ে নেবেন। দেন আপনার হোম টাউন রিলেটেড কিছু কোশ্চেন, বা আপনি ঢাকায় বা যেই সিটিতে আছেন সেখানে কোন অ্যাপার্টমেন্টে রাইট নাও আপনি থাকছেন সেটা দেখতে কেমন, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু রেডি করে নিতে পারেন। তাহলে আমি যদি বলি কিছু কমন কোশ্চেনের মধ্যে আনতে পারি পার্সোনাল ইনফরমেশন, যেগুলো এতক্ষণ আমি বললাম। এছাড়া যে কোশ্চেনটা আসে অনেক সময় অপিনিয়ন্স, লাইক ডু ইউ থিঙ্ক ফার্ম ইজ ইম্পর্টেন্ট, ডু ইউ থিঙ্ক ট্রি প্ল্যান্টেশন ইজ ইম্পর্টেন্ট। লাইক আপনাকে অপিনিয়ন টাইপের কোশ্চেন করবে, তখন আপনি আগে ফার্স্ট লাইনটা রেডি করে রাখতে পারেন যে আপনি কীভাবে বলবেন, শুরুটা কীভাবে করবেন। আর ট্রাই করবেন পার্ট 1-এ সবসময় 3 থেকে 4 লাইনে অ্যান্সারটা দেওয়া, নট ইন শর্ট, নট ইন ভেরি ডিটেলস। যে অনেকে আছে জাস্ট 1 লাইনে বলে দেয় যে ডু ইউ থিঙ্ক ট্রি প্ল্যান্টেশন ইজ ইম্পর্টেন্ট, তখন অনেকে বলে যে ইয়েস আই থিঙ্ক ট্রি প্ল্যান্টেশন ইজ ইম্পর্টেন্ট। নট লাইক দ্যাট, এভাবে কখনো অ্যান্সার দিবেন না। এবং অনেকে আছে যে এটাকে নিয়ে একদম এসে টাইপের 4, 5, 6 লাইন যতক্ষণ পর্যন্ত এক্সামিনার না থামাচ্ছে ততক্ষণ পর্যন্ত বলতেই থাকে, সেটাও করবেন না। দেন আসি কিছু ডিসক্রিপশন টাইপ কোশ্চেন থাকে, যেমন হোয়াট ইজ দ্য ডেকোরেশন অফ ইউর রুম। লাইক এখানে আপনাকে একটু বর্ণনা দিতে হবে, ডেসক্রাইব করতে হবে যে আপনার রুমটা কি ধরনের, তখন আপনি কিভাবে লাইনগুলো বলবেন। যেহেতু 3 থেকে 4 লাইনের মধ্যে বলবেন, এখানে আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স আনতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স আনতে হবে, তো ওভাবে রেডি করবেন। আবার কিছু সময় থাকে যে প্রবলেম সলভিং টাইপের কোশ্চেন থাকে, যদিও প্রবলেম সলভিংটা ম্যাক্সিমাম টাইপ ফলো আপে আসে, বাট তারপর থাকতে পারে যেমন কোশ্চেনটা এরকম থাকতে পারে, হাউ দ্য এনভায়রনমেন্টাল পলিউশন ক্যান রিডিউস।
তো এখানে আপনি কি বলবেন সেটাও আপনি এই ধরনের কোশ্চেনগুলোকে একটা ক্রাইটেরিয়া করে রেডি করে নিতে পারেন। পরের পয়েন্টটা হচ্ছে স্কোর ক্রাইটেরিয়া। আমাদের মধ্যে অনেকেরই এটা নিয়ে একটু ভুল ভ্রান্তি থাকে যে আসলে স্কোর ক্রাইটেরিয়াটা কিভাবে হয় স্পিকিংয়ের ক্ষেত্রে। লিসেনিং, রিডিং, রাইটিংয়ে তো আমরা বুঝতে পারি, বাট আসলে স্পিকিংয়ের ক্ষেত্রে কিভাবে দিচ্ছে। স্পিকিংয়ের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো তারা মেনটেন করে, ফার্স্ট অফ অল আপনার স্পিকিং কতটা ফ্লুয়েন্ট বলতে কিন্তু যে আপনাকে স্পিডে বলে যেতে হবে সেটা না, আপনি আস্তে আস্তে একটা মিনিমামও বলবো না, একটা অ্যাভারেজ পেসে কথা বলা ট্রাই করবেন, এটা হচ্ছে ফ্লুয়েন্সি। আর এখানে 2-1 সময় তো মামলিং হতেই পারে, যেমন আমরা বাংলা বলতে গেলে কি আটকাই না, অনেক সময়ই আটকাই, এটা ন্যাচারাল, বাট এটাকে অতিরিক্ত করানো যাবে না, যেটা শুনতে শ্রুতিকটু লাগে ওরকম করা যাবে না, তো ফ্লুয়েন্সি থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো কম থাকতে হবে, লাইক টেন্সেসে ভুল করা যাবে না, কোনো পার্সনের সাথে এস যোগ করার সাথে ভার্ব যখন আমরা ইউজ করি সেটাতে ভুল করা যাবে না, যেগুলো মেজর মিস্টেক তারা কাউন্ট করে। হচ্ছে ভোকাবুলারি যেমন সবসময় ইজি ওয়ার্ড না ইউজ করে অ্যাডভান্স কিছু ওয়ার্ড ইউজ করা। এর মানে এই না, আমি অনেকের মধ্যে দেখেছি যে অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে বলে দেখে খুব কঠিন করে সেন্টেন্সগুলোকে রেডি করে, এটা কখনোই করবেন না। আপনি যখন কঠিন ওয়ার্ড দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স রেডি করবেন তখন কিন্তু আপনার এটা মেমোরাইজ করতে কষ্ট হবে। আর স্পিকিংয়ে কখনোই মেমোরাইজ অ্যান্সার দিবেন না, আপনি চেষ্টা করবেন, আপনি পড়বেন, বাট সেটা যাতে শুনতে বা বুঝতে মেমোরাইজ বা স্ক্রিপ্টেড মনে হয় যেন আপনি নিজে থেকে বলছেন কথাগুলো, ওই রকম শোনা যায়। এই জন্য আপনি যদি সাপোজ 5টা সেন্টেন্স বলেন, 5টার মধ্যে 2 জায়গায় আপনি অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করেন, বাকিগুলো নর্মাল রাখেন, তাহলেও কিন্তু আপনার মার্কস ভালো থাকবে। দেন হচ্ছে লাস্ট প্রোনাউন্সিয়েশন। তো এখানে হচ্ছে আপনি উচ্চারণটা ঠিকভাবে করছেন কিনা সেটা। এখানে সবচেয়ে বড় মিস্টেক অনেকের মধ্যে থাকে যে আমাকে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে হবে, আমাকে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে হবে। না ভাই, আপনি বাঙালি, আপনি যখন দেখবেন একজন ব্রিটিশকে এনে বাংলা ভাষায় কথা বলতে বলেন, তার কথাটা যেমন শোনা যাবে, আমরা বাঙালি আমরা যখন ইংলিশে বলবো আমাদের কিন্তু টোনটা ওই রকমই থাকবে। একজন ইন্ডিয়ান যখন ইংলিশে কথা বলে তার টোনটাও ওই রকমই থাকে। অ্যান্ড আমি যখন আমার নিজের স্পিকিংয়ের এক্সামে কথা বলেছি, আমি কোনো জায়গায় কোনো আদার্স টোনে বা অ্যাকসেন্টে কথা বলার ট্রাই করিনি, আমি কখনো প্রিপারেশনও নেইনি। আমি যেভাবে কথা বলি বাংলার কথাটা, এটাকেই ইংলিশে বললে যেভাবে শোনা যেত সেরকমভাবেই বলেছি, এবং এটাতে কোনো মার্কস ডিডাক্ট হয় না। যারা অ্যাকসেন্ট নিয়ে চিন্তা করেন তারা অ্যাকসেন্টের উপর কোনো ফোকাস দিয়েন না ভাই, নিজের মতো করে কথা বলেন, নিজের যে টোন সেভাবে কথা বলেন। এটাই চিন্তা করেন যে একজন ইংরেজকে এনে বাংলায় কথা বলতে দিলে ও যেমন পারবে না, আমি বলতেছি না পারবে না, আবার পারবে না বললে আবার বাকিরা অনেকে হাত তুলে বসবেন যে আমি পারি না ভাই, পারবেন, চেষ্টা করলে পারবেন, বাট ওইটার প্রয়োজন নেই। মেন কথা হচ্ছে পরের যে পয়েন্টটা আমি 4টা ক্রাইটেরিয়ার মধ্যে সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেভেলপ কনফিডেন্স অ্যান্ড ফ্লুয়েন্সি। এই পার্টটা আমার কাছে মনে হয় একটা ইম্পর্টেন্ট পার্ট, যেহেতু ফ্লুয়েন্সি অ্যান্ড কনফিডেন্স দুইটাই প্রয়োজন। কনফিডেন্স না থাকলে এক্সাম ভালো হবে না, ফ্লুয়েন্সি না থাকলে মার্কস ভালো আসবে না। প্রথম পয়েন্টটা হচ্ছে প্র্যাকটিস অ্যাক্টিভ লিসেনিং। এটা কি? আপনি তখনই ভালো বলতে পারবেন যখন আপনি একজন ভালো শ্রোতা হবেন। লাইক আপনি যখন কারোর সাথে কোনো স্পিকিং প্র্যাকটিস করছেন, ইভেন আপনি যখন এক্সাম হলে এক্সাম দিচ্ছেন, ওই মুহূর্তে চেষ্টা করবেন আপনার যে ইনস্ট্রাক্টর আছে বা প্র্যাকটিসের সময় যে পার্টনার আছে সেই যে কথাটা বলতেছে সেটা ক্লিয়ারলি বুঝার অ্যান্ড দেন অ্যান্সার করার। আগে বুঝেন দেন অ্যান্সার করেন। অনেকের মধ্যে আছে যে স্যার ইনস্ট্রাক্টর কোশ্চেন শেষ করার আগেই আমি পারি শুরু, না এটা করবেন না, একটু আস্তে ধীরে পুরোটা শুনুন দেন আপনি অ্যান্সার করেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ন্যাচারাল পজেস। লাইক আপনাকে যখন বললো যে ডু ইউ লাইক কফি অর টি, আই লাইক কফি, নট লাইক দ্যাট, আপনি একটা ন্যাচারাল পজেস নিতেই পারেন। আপনি কোশ্চেনটা শুনছেন, একজন বলছে, শুনতে টাইম লাগবে, সেটা ব্রেনে এফেক্ট করতে টাইম লাগবে, দেন আপনি মুখ দিয়ে বলবেন। সো ন্যাচারাল পজেস এটা নর্মাল। লাইক আপনি যখন আপনাকে কোশ্চেন করলো ডু ইউ লাইক কফি অর টি, আপনি অ্যান্সার দিতে পারেন ইয়েস আই অ্যাম আ কফি লাভার পারসন, দেন বাকি অ্যান্সার যা দেওয়ার দিলেন। থার্ড পয়েন্ট হচ্ছে ইউজ ফিলার স্ট্র্যাটেজিক্যালি। লাইক অনেকেই আমরা ফিলার সম্পর্কে ধারণা রাখি, আমি ভাবছি
তো যারা জানি অনেকে আছে যে শুরুতে সবসময় ফিলার ইউজ করে দিই। হচ্ছে আমি যদি কিছু ফিলার বলি, ওয়েল, অ্যাজ ইউ নো, আই থিঙ্ক দ্যাট, তো এরকম বলে আমরা অনেক সময় দেখা যায় 2-1 সেকেন্ড ব্রেনকে টাইম দিতে পারি, আমি অ্যান্সারটা কি বলবো রেডি করতে পারি। তো এটা স্ট্র্যাটেজিক্যালি বলাটা ঠিক আছে, কিন্তু আপনি যদি অতিরিক্ত ফিলার ইউজ করেন তখন কিন্তু জিনিসটা ভালো হবে না। এর পরের ক্রাইটেরিয়াটা হচ্ছে মাস্টারিং ইফেক্টিভ কমিউনিকেশন। প্রত্যেকটা অ্যান্সার, এটা আমি শুরুতে হয়তো একটু হালকা পাতলা করে বলেছি যে যখন আপনাকে পার্ট 1 অ্যান্সার করতে বলছি আপনি ট্রাই করবেন 3 থেকে 4 সেন্টেন্সে বলার। লাইক ফার্স্টে আপনার একটা ক্লিয়ার অ্যান্সার দিবেন, দেন আপনি একটু ডিসক্রাইব করবেন, দেন একটা কনক্লুশন আনবেন এর মধ্যে। সো আমি যদি আগের কোশ্চেনটা থেকে একটু অ্যান্সারটা বলে আসি, দেন আমি বলতে পারি I am actually a tea lover person. Actually in Bangladesh, tea is very common drink for morning and evening. We Bangladeshi also export tea all over the world. So 3 সেন্টেন্সে কিন্তু আমরা অ্যান্সারটাকে বলে দিলাম। এটাকে আরও আমি এখানে 3টে সিম্পল সেন্টেন্স ইউজ করেছি, এখানে একটু কমপ্লেক্স আনতে পারেন বা কম্পাউন্ড সেন্টেন্স আনতে পারেন, সেন্টেন্সের ভ্যারিয়েশন রাখবেন, এটা তো অবশ্যই। তারপরে হচ্ছে এক্সপ্যান্ড ইউর আইডিয়াস। এক্সপ্যান্ড ইউর আইডিয়াস, এই কাজটা আপনারা মোস্ট অফ দ্য টাইম ফলো আপে ট্রাই করবেন। ফলো আপ কোশ্চেনের অ্যান্সারগুলো একটু 5 সেন্টেন্সের বা 6 সেন্টেন্সের করবেন, তাহলে হবে কি যে আপনার আইডিয়াটা এখানে এক্সপ্যান্ড করবেন, আপনি কেন বলতেছেন। ফর এক্সাম্পল দিয়ে একটা লাইন দিয়ে দিতে পারেন যে এই কারণে এই জিনিসটা হবে বা এটা হবে না, লাইক এরকম। এঙ্গেজ ইন কনভারসেশনাল ইন্টারাকশন, লাইক এভাবে কথা বলবেন না এক্সামের সময়, লাইক বোরিং একটা ফিল যাতে না থাকে। আপনি কথা বলছেন, ফিলটা যাতে এরকম হয় যে আপনি একজন ফ্রেন্ডের সাথে কথা বলছেন বা আপনার সিনিয়র কারোর সাথে কথা বলছেন বা ইনস্ট্রাক্টরের সাথে কথা বলছেন, বাট তাকে আপনি আপনার কথাগুলো বোঝানোর ট্রাই করছেন, সেও আপনার কথার সাথে ইন্টারাক্ট করছে। আপনি হয়তো বা এখান থেকে কোনো একটা কোশ্চেন তাকে করে দিয়ে এলেন, তাকে ইন্টারাক্ট রাখবেন কোশ্চেনের অ্যান্সারের মধ্যে। এরপরে ক্রাইটেরিয়াটা হচ্ছে ভোকাবুলারি অ্যান্ড গ্রামার টিপস। ভোকাবুলারির জন্য আমি বলবো ইডিয়মস শেখার, দেন হচ্ছে কিছু অ্যাডভান্স ভোকাবুলারি শেখার, কিছু ফ্রেজেস শেখার। ইডিয়মস বলতে অনেক কঠিন কঠিন ইডিয়মস না, ইডিয়মস ইউজ করার ক্ষেত্রে একটা সাজেশন আপনাদেরকে দেব। ইডিয়মস কিন্তু হচ্ছে নেটিভ স্পিকার অনেক বেশি ইউজ করে, কারণ তাদের কথার সাথে, যেমন আমরা যেমন বলি নাচতে না জানলে উঠান বাঁকা, আমাদের কথার ধরনটা একটু অন্যরকম হয়। এখন আপনি একটা ইডিয়মস ইউজ করলেন, বা ওইটার মধ্যে কোথায় আপনাকে একটু প্রেশার দিয়ে কথাটা বলতে হবে, কোথায় আপনাকে একটু মানে কথার একটা ধরন থাকে ওইটা, তো ওইভাবে যদি বলতে পারেন খুব ওইটার সাথে ইউজুয়াল লাগে আপনার বলাটা, দেন আপনি ওটা ইউজ করবেন। যেমন কাপ অফ টি, এটা আমরা খুব মানে নর্মালি বলতে পারি, এটা ইউজ করতে পারেন। ইডিয়ম ইউজ করার ক্ষেত্রে যেটা বললাম যে যদি আপনি ইডিয়মটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ইউজ করবেন, না হলে আপনি স্কিপ করবেন। আর খুব বেশি ইডিয়ম না, পুরো এক্সামের মধ্যে 1 থেকে 2টা ইডিয়মস ইউজ করবেন, এর বেশি প্রয়োজন নেই। দেন হচ্ছে প্র্যাকটিস ইউজিং কারেক্ট গ্রামার্স, লাইক টেন্সেসের ক্ষেত্রে ফোকাস দিবেন, আপনার টেন্সটা যাতে ঠিক হয়, অনেক কিছু একসাথে চিন্তা না করে টেন্সটা ঠিক হচ্ছে কিনা, দেন আপনি ঠিক জায়গায় বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে যে আমরা এস ইএস প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি সেগুলো ঠিক হচ্ছে কিনা, মানে ভার্বটা, এগুলোতে একটু ফোকাস রাখবেন। আর হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে কিনা, এই 3টা মোটামুটি গ্রামার মনে রাখতে পারলে অ্যান্ড অ্যাপ্লাই করতে পারলে আর কোনো গ্রামারে তেমন প্রবলেম হয় না। দেন আসি লাস্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজিস ফর সাকসেস। এটা কি, এখানে হচ্ছে আমি ইনক্লুড করেছি মক ইন্টারভিউ দিবেন পসিবল হলে, অ্যান্ড দেন হচ্ছে মক ইন্টারভিউ পসিবল না, মক ইন্টারভিউ দিবেন, কারণ হচ্ছে আপনার স্কোর যাই আসুক, আপনাকে 4 দেখ 5 দেখ, বাট ট্রাই টু গিভ মক ইন্টারভিউ। বিকজ আপনি যখন মক ইন্টারভিউতে একজন ইনস্ট্রাক্টরের সামনে বসছেন, আপনি কিন্তু তাকে অ্যাজ এ এক্সামিনার হিসেবে চিন্তা করছেন এবং আপনি তার সাথে ওইভাবে কথা বলছেন। আপনার প্রথম দিন হয়তো বা মকটা খারাপ হতে পারে, দ্বিতীয় দিন যে দেখা যাবে যে কিছুটা ইউজুয়াল লাগবে, তৃতীয় দিন আরেকটু ঠিক হবে, তো এই জন্য মক দিবেন মিনিমাম। এখন আসি কোশ্চেন কয়টা দিবেন, আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, তারপর এটা বলি কারণ যদি এটা আপনার জন্য নতুন ভিডিও হয়ে থাকে আমার দেখার, তাহলে হচ্ছে আপনি 3টা থেকে 5টা মক ইন্টারভিউ দিবেন। এছাড়া মক তো আপনি 3টা দিচ্ছেন, এখন কথা হচ্ছে বাকি, আমি তো প্রিপারেশন নিচ্ছি 2-3 মাস বা আরও বেশি, তাহলে বাকি টাইম কিভাবে? বাকি টাইম হচ্ছে আপনি একজন স্পিকিং পার্টনার খুঁজবেন,
স্পিকিং পার্টনার যদি আপনার সাথে অ্যাভেলেবল না পান বা না থাকে, সেক্ষেত্রে হচ্ছে নিজেকে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করে রেকর্ড করে চেক করবেন যে আপনি কিভাবে কথা বলছেন। লাইক এই মুহূর্তে আমি যেভাবে কথা বলতেছি আপনাদের সাথে এরকম। অ্যান্ড এছাড়া আরও আছে, অনেক অ্যাপস আছে, অ্যাপস ইউজ করে আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারেন, সেটাও করতে পারেন। হচ্ছে অ্যানালাইজ পাস্ট পেপার্স, লাইক ক্যামব্রিজের বইয়ে কিছু পাস্ট কোশ্চেন থাকে, আপনারা ওই কোশ্চেনগুলো দেখে ট্রাই করতে পারেন এক্সাম দেওয়ার, অথবা বাসার কাউকে বলতে পারেন এই কোশ্চেনগুলো, মানে আপনি আগে দেখলেন না একটা বই আপনার বাসার কাউকে দিলেন, দিয়ে মানে যে নর্মালি ইংলিশটুকু বুঝে এবং যা টাইম আছে যে আপনার কথাটা শোনার, তাকে খালি বলবেন আপনাকে কোশ্চেনগুলো করার, তাহলে আপনি একটা এক্সাম হুটহাট দিয়ে কিন্তু দেখে নিতে পারেন কতটুকু আপনার পারফরমেন্স হচ্ছে। And last but not least, for in exam day, stay calm and positive. আপনি যদি নার্ভাস থাকেন, আপনি 190% শিওর আপনার এক্সাম খারাপ হবে। নার্ভাসনেস কাজ করবে, বাট ওইটা একটা মিনিমাম লেভেলে রাখবেন, ওইটাকে বাড়াবেন না। আর পজিটিভ চিন্তা করবেন যে ওই যে অনেকে আছে, আল্লাহ আমার যদি কিউ কার্ড কমন না পড়ে আমি তো শেষ, কি হবে। আপনি এভাবে চিন্তা করবেন যে আমার যাই পড়ুক, যেভাবেই পড়ুক, বুঝি না বুঝি আমাকে সব অ্যান্সার দিয়ে আসতে হবে, আমার ওটা ভালো লাগুক না লাগুক এটাকে আমার অ্যান্সার দিতে হবে। এটা আরেকটা জিনিস। যেমন হচ্ছে অনেকের আছে, ধরেন আপনার কোশ্চেন থাকতে পারে পার্ট 1 স্পোর্টস রিলেটেড, ডু ইউ লাইক স্পোর্টস, আপনি বলে দিন নো আই ডোন্ট লাইক স্পোর্টস, অ্যান্ড আপনি দেখলেন কিউ কার্ডে আপনাকে দিল টেল মি অ্যাবাউট ইয়োর ফেভারিট স্পোর্ট, তখন কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো চেষ্টা করবেন পজিটিভ অ্যান্সার দেওয়ার, যাতে সেকেন্ড পার্ট অথবা থার্ড পার্টে ওই রিলেটেড কোয়েশ্চেন আসলে আপনি অ্যান্সার দিতে পারেন। কারণ আপনি যদি নো বলে দেন, আপনার কিন্তু 2 মিনিট কথা বলার মতো কিছু থাকবে না। আর 2 মিনিট কিন্তু এক্সামে অনেক টাইম, আমাদের কাছে 2 মিনিট তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বাট এক্সামের দিন কিন্তু 2 মিনিট সহজে শেষ হবে না। আর যতক্ষণ না পর্যন্ত ইনস্ট্রাক্টর থামাবে, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন না থামার, এই যাতে আপনাকে থামায় এক্সামের সময়। সো এই ছিল আজকের ভিডিও। যদি স্পিকিংয়ের জন্য এই ভিডিওটা আপনাদের কাছে বেনিফিশিয়াল লাগে এবং আমার আদার্স ভিডিও আপনারা যারা নতুন দেখে আসতে পারেন, এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং মনে হয় আপনি কোনোভাবে একটু হলেও উপকৃত হচ্ছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজেও আপনারা কানেক্ট হয়ে নিতে পারেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে ওইখানেও কিন্তু আমাকে নক করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।